দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মতামত জানান, বিভিন্ন বিষয়ে তাগিদ দেন, পরামর্শ দেন, প্রত্যাশার কথা জানান বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের বিষয়ে। আজ আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান, ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা কয়েকটি শিরোনাম একটু দর্শকদের জানাতে চাই, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের আয়োজনে। শেষমেশ ভ্যালির এমডি রাসেল এবং তার স্ত্রী গ্রেপ্তার। আপনারা জানেন যে ভ্যালি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি, শেষমেশ তারাও গ্রেপ্তার হলেন। ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালির যারা লাখ লাখ গ্রাহক, কোটি কোটি টাকা যারা বিনিয়োগ করেছেন, তারা বেশ দুশ্চিন্তার মধ্যে পড়লেন। কোভিডের পরিস্থিতি 6 মাস পর দৈনিক শনাক্ত 6% কম। বড় সুখবর আসলে। কোভিড টিকার মেধাস্বত্ব তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘে দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। কুড়িগ্রামের একটি গুরুত্বপূর্ণ খবর চোখে পড়েছে। সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ক্লাসে নার্গিস এখন একা। একটি ক্লাসে একজনই নার্গিস, তিনি ক্লাস করছেন, বাকিরা সবাই ঝরে পড়েছে করোনা বাস্তবতায়, সবারই বিয়ে হয়ে গেছে। এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। শুরু করব কুদ্দুস আফরাদ আপনাকে দিয়ে। আমরা একটু ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালি নিয়ে শুরু করতে চাই। কুদ্দুস আফরাদ, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই, প্রায় 2-3 মাস 4 মাসই হবে, ই ভ্যালির লাখ লাখ গ্রাহক অভিযোগ করে আসছিলেন এবং সময়মতো তারা পণ্য পাচ্ছিলেন। এবং আরেকটি বিষয়, খুব দ্রুত সময়ের মধ্যে ই ভ্যালি জনপ্রিয়তা পায়, আবার তারপরে আস্তে আস্তে সমালোচনার জন্ম হয় এবং যখন দেনা পাওনার হিসাবগুলো সামনে আসে তখনই আরও বেশি সমালোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত মালিক 2 জন গ্রেপ্তার হলেন, এমডি, চেয়ারম্যান, স্বামী স্ত্রী 2 জনই। মানে এটার আসলে দায় কাকে দেবেন? সবার চোখের সামনেই তো ব্যবসাটা হচ্ছিল, সরকারও সুযোগ দিয়েছে, তারাও সুযোগ নিয়েছে, গ্রাহকরাও টেলিভিশনে অ্যাড দেখে বিনিয়োগ করেছে, তারা বিসিবির স্পন্সরও ছিল। সব কিছু মিলিয়ে এই পরিস্থিতির দায় আপনি আসলে কাকে দেবেন? গ্রাহকরাই বা এখন কি করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে যারা আলোচনা যুক্ত আছেন তাদের সবাইকে, এবং যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আছে তাদেরকে। খুব বড় প্রশ্ন, জবাবটা তো মানে খুব সহজেই দেওয়া যায় না, কিন্তু এই যে তাদেরকে ধরা হয়েছে, এই ধরাতে কি শেষ? আমরা এর আগেও এই ই কমার্স জাতীয় আরো কিছু প্রতারণার বিষয়গুলো আমাদের সামনে এসছে। এই ভেরি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সরকারের তরফ থেকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো কাজ করেছিল। তাদের টোটাল মানি কত, টোটাল দেনা কত, এগুলো একটা ইভ্যালুয়েশন করার পর তারা জানিয়ে দিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় তাদের সাথে বেশ কিছু দেন দরবার করার পরে এই কয়েকদিন আগে, 2-4-5 দিন আগে তারা জানিয়ে দিয়েছে যে এটা আইনগতভাবে যাতে পদক্ষেপ নেয় সরকার। তো বিষয়গুলো হচ্ছে যে এই যে বিজনেসগুলা বা এই যে প্রতারণার শিকার হয় গ্রাহকরা, এটা অনেকদিন নানাভাবে চলে আসছে। আমরা ডেস্টিনির কথা জানি, আমরা যুবকের কথা জানি, অন্য ধরনের প্ল্যাটফর্ম যদিও সেগুলো, কিন্তু ওইখানেও কিন্তু গ্রাহকের প্রতারণার একটা বিষয় আছে। এক, ই ভ্যালি, ই অরেঞ্জ, আরো নানান কিছু নাম বলতে পারি, ওসব বলে লাভ নেই। কিন্তু যেটা আপনি প্রশ্ন করছেন, দায়টা কার? দায়টা সবারই, আমি যদি এক কথায় বলি, কিন্তু তার ভিতরে নিশ্চয়ই তারতম্য আছে। সবার বলতে কে কে আছে এর মধ্যে? সবার বলতে আপনি এর মধ্যে না, এর মধ্যে আছে যারা তাদেরকে মনিটরিং করেন, যে বাণিজ্য মন্ত্রণালয়, সরকার তো বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার আছে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংকিং সেক্টরের যেসব জায়গায় তাদের ইনভেস্টমেন্ট কত ছিল, কি ছিল দেনা, এগুলো তারা মনিটরিং, তাদের একটা জায়গা থাকে। আরেকটা জায়গা আছে ই ভ্যালি যারা এটা পরিচালনা করছিলেন তারা, এবং গ্রাহকরাও। আমি যে কারণে বলছি যে অতি মুনাফার লোভে, এর আগেও এই টকশোতে আমরা একাধিকবার বলেছি, 10 টাকার জিনিস যখন 2 টাকা দেয় তখন মানুষ বুঝে শুনে যাতে বিনিয়োগ করা হয়, এটা বারবার বলা হয়েছে, অন্যরাও বলছেন। সাধারণভাবে আমরা ছোটবেলা থেকে এই নৈতিক শিক্ষায় শিক্ষিত হই, যখন কোনো বড় প্রলোভন দেখা হয় তখন যাতে জেনে বুঝে আমরা পা বাড়াই। সেই জন্য আমি গ্রাহকদেরও বলছি, কিন্তু মূল দায়িত্বটা সরকারের, প্রথমত সরকারের। এই ধরনের প্রতারণা যে সামনে হবে না তা না, কিন্তু এটা হচ্ছে একটা অশনি সংকেত মনে করি। যেখানে আমার ডিজিটালাইজেশনের কথা বলতেছি, ই বিজনেসের প্রসার ঘটছে, আমরা খুশি হচ্ছি এবং আমরা ভাবি যে এর থেকে মানুষ অনেক সুবিধাদি পাবে। কিন্তু সেখানে যদি প্রতারণার শিকার ঘটে, তাহলে আমাদের ডিজিটালাইজেশনের এই ব্যবস্থা সম্পর্কে, এই যে প্রসার,
এই যে উন্নতি, এই সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা যাবে। আমরা বিদেশে যদি দেখি, সেইখানে সামান্যতম তারতম্য হলে, শুধু ই কমার্স না, অন্যান্য বিজনেস সামান্যতম কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠান আগে বন্ধ করে দেওয়া হয়, সিলগালা করা হয়, দেন এটা খুব অল্প সময় 3 দিনে বা 5 দিনে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। যদি কেউ মিথ্যা ক্লেম করে তাহলে তার উল্টা জরিমানা হয়, কেউ যদি সত্য ক্লেম করে তার পক্ষে একটা রায় যায়। আমাদের এখানে নানান ধরনের তদারকি প্রতিষ্ঠান আছে, তদারকি প্রতিষ্ঠানগুলোর এখানে বড় একটা ঘাপলা আছে। এবং আমরা জানি সব প্রতিষ্ঠানের ইন্সপেকশন বা মনিটরিং এ যারা থাকে তারা তারা কিছু কিছু টাকা পয়সা নিয়ে তাদেরকে কিন্তু নানান ভাবে সনদ দিয়ে দেয়, যেই কারণে কুদ্দুস আফরাদ, আপনি জানেন যে এই যে মানে মানুষের মধ্যে আগ্রহের জন্ম হয়েছে তো বিভিন্ন কারণে। এক হচ্ছে তারা বিভিন্নভাবে তাদের ক্যাম্পেইন চালিয়েছে, তারা বিসিবির স্পন্সর ছিল ই ভ্যালি, একই সঙ্গে তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারের মন্ত্রী এমপিদের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছে। মানে সবকিছু মিলিয়ে একটা আস্থার, মানুষ তো আস্থা পায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তা তো আছে, নিশ্চয়ই আছে, আমি সেটা বলছি। সেই জন্য বলছি যে দায়টা প্রথমত সরকারের, কারণ এবং দায়টা হচ্ছে এই ব্যবস্থার। আমরা যদি তাৎক্ষণিক এইসব বিষয়গুলা নিষ্পত্তি করতে না পারি তাহলে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে যাবে, এবং তাতে দেশের ক্ষতি, আমাদের সরকারেরও ক্ষতি, আমাদের এই যে ইর প্রসার, আমরা যে ডিজিটালাইজেশন ব্যবসার কথা বলছি সেইখানেও ক্ষতি। আমি মনে করি এই ধরনের আরো প্রতিষ্ঠান এখন আছে, এই শুধু ইভেলি না, অন্যান্য প্রতিষ্ঠানের গুলো ইভ্যালুয়েশন করা দরকার। তাদের হাতে কি আছে, কত অ্যাসেট আছে, কি পরিমাণ তারা সংগ্রহ করছে টাকা, তারা এগুলো দিতে পারবে কিনা। এখনই যদি পদক্ষেপ না নেয় সামনে আরো এরকম ভুরি ভুরি নজির হয়তো সামনে চলে আসবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর আব্দুল হস্তক্ষেপটা সরকারের জরুরি। জি, ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কথা একটু শুনতে চাই। আব্দুল লতিফ মাসুম, এই যে ই ভ্যালি যখন বেশ রমরম অবস্থা এবং খুব অল্প সময়ে ই ভ্যালি কোটি কোটি টাকা বিনিয়োগ পাই এই যে যারা ক্রেতা, সাধারণ গ্রাহক তাদের কাছ থেকে, এবং সেই জায়গাটাই একসময় ধারণা করা হয়েছিল সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রী এমপি তাদের মুখে আমরা বলতে শুনেছি যে বাংলাদেশের অ্যামাজন হবে ই ভ্যালি, এরকম টাইপের, এবং সেই স্বপ্ন ই ভ্যালি নিজেও দেখিয়েছে। তো সেই জায়গায় ফলাফল তো আপনি দেখতে পাচ্ছেন। এখন এই লাখ লাখ গ্রাহকের পরিণতি কি দেখেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। কুদ্দুস আফরাদ যথার্থভাবেই বলেছেন যে আমাদের গোড়ায় গলদ আছে। সামগ্রিক পরিকল্পনার মধ্যে, সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে একেবারেই গভীরে যে দুর্নীতি রয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যে প্রবণতা রয়েছে, সরকারের তরফ থেকে যে লাইসেন্স বা তাদের সহযোগিতার যে দুষ্ট প্রমাণ রয়েছে, এগুলো আমাদের সর্বনাশের কারণ। এই যে একটু আগে আপনি বললেন যে এই ধরনের ব্যক্তিরা, ই ভ্যালির মালিকরা আমাদের মিডিয়ায়, আমাদের বড় বড় কর্তা ব্যক্তিদের সাথে, মন্ত্রী মিনিস্টারদের সাথে প্রোগ্রাম করেছেন, তাদের অনুষ্ঠানে তাদেরকে নিয়েছেন, এবং এইভাবে ই ভ্যালিকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশের একটি সেই আমাজন হবে। তো সেটি হয়নি। এর পিছনে রয়েছে রাষ্ট্রের, 1 নম্বর কথা হলো রাষ্ট্রের নৈতিক দুর্বলতা। আপনারা জানেন এরিস্টটল রাষ্ট্রকে নৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন, আর আমরা রাষ্ট্রকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছি। আমরা রাষ্ট্রকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। রাষ্ট্রের রেজিস্ট্রেশন, রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়, যারা তাদের দেখবার বিভিন্ন পদে পদে, এটি তো একেবারেই একটা অত্যন্ত প্রোগ্রাম থেকে একেবারে অসম্ভব রকম বড় মেগা আকারে এই প্রোগ্রামটি পরিচালিত হয়েছে। সুতরাং এখন আমাদের এই যে গ্রাহকরা, যেটার উপর আপনি বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, এই যে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার দায়িত্ব সরকারের। এবং আমরা মনে করি যে সরকারের এই প্রতিকারের জন্য, এই টাকা ফেরত দেওয়ার জন্য বা ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত এটা লাঘবের জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। টাকা তো তার কাছে নেই, নিবে কিভাবে? তার তো ফান্ডই নেই এখানে। ফান্ড থাকুক বা না থাকুক, দায়টা সরকারের। এবং
যেহেতু সরকারের প্রক্রিয়াগত ভুলের কারণে এটা হয়েছে, সুতরাং তাদেরকে সরকারের তহবিল থেকে যদি দিতে হয় তাও ভালো, জনসাধারণ তো প্রতারিত হতে পারে না। জি, আমরা একটু অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আছে, তার কাছ থেকে একটু শুনতে চাই। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, মানে দায়ী তো আসলে সবারই, সেই জায়গায় বিশেষ করে এখন সরকারের কথা বলা হচ্ছে। এখন যে এই যে এমডি চেয়ারম্যান দুইজনে গ্রেপ্তার হলেন, তাতে করে গ্রাহকদের এই যে একরকম মানে আশা নিরাশা দুরাশা যাই বলি না কেন, সেই জায়গাটা কি সহজ হলো না কঠিন হলো বলে আপনার মনে হয় একজন আইনজীবী হিসেবে? কারণ আজকে আমরা দেখেছি যে যখন বাসায় অভিযান চালানো হচ্ছিল র্যাবের পক্ষ থেকে, মোহাম্মদপুরের রাসেল সাহেবের বাসার নিচে অনেক ভুক্তভোগী গ্রাহক ছিলেন, তারা গণমাধ্যমে কথা বলেছেন, অনেকে বলেছেন যে তাদের এখন মাথায় হাতে একা। 2 নম্বর হচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পরে তারা আরও আশা ছেড়ে দিয়েছেন, কারণ এর আগে ই অরেঞ্জের অবস্থা আপনি জানেন, ই অরেঞ্জের এরকম লাখ লাখ গ্রাহক এখন পথে বসেছেন, তাদের মালিক পক্ষের সবাই এখন কারাগারে, সেই জায়গায়ও অনেকে আশা খুঁজে পাচ্ছেন না। তো এখানেও যখন প্রতিষ্ঠানের 2 কর্তা ব্যক্তি এখন গ্রেপ্তার, সেই জায়গায়ও তারা মনে করেন যে এটি খুব বেশি সামনে এগোবে না, অন্তত তাদের মানে মূলধনটা ফেরত পাওয়ার জায়গাটাও। আইনজীবী হিসেবে একটু জানতে চাই, মানে জটিলতা বাড়লো না কমলো অর্থ ফেরত পাওয়ার জায়গায়? আপনি আসলে সঠিক জায়গাটি ধরেছেন প্লাবন। আসলে শেষ বিচারে ঠকে কিন্তু ক্রেতা। রাষ্ট্রেরও কিছু হয় না, আইন প্রয়োগকারী সংস্থা বলেন, বিভিন্ন নজরদারি সংস্থা, যেটা আফরাদ ভাই বললেন, সবাই মানে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ন্যাপোই মারে দই, তো এখন ন্যাপোই সবসময় দই খায়। হ্যাঁ, কিন্তু আসলে যেটা হয়েছে যে শেষ বিচারে ক্রেতাদের পয়সা গচ্চা যায়। এবং আপনি যদি একটু স্বৈরাচারী এরশাদ আমলের দিকেও তাকান, আমি একটি ব্যাংকের নাম বলতে পারি, আফরাদ ভাই মনে থাকার কথা, সন্দীপের একজন ব্যবসায়ী ছিলেন, তার একটি ব্যাংক ছিল বিসিসিসিআই না যেন কি নাম, হ্যাঁ, আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের মতোই তারা ফাংশন করতো। তো এখন ওনার একটা পত্রিকাও ছিল, হ্যাঁ। তো হঠাৎ করে আমার এক আত্মীয়া তিনি বললেন যে আমি তো পথে বসে গেছি, কারণ ওনার স্বামী মধ্যপ্রাচ্য থেকে যেই টাকা পাঠাতেন সেই টাকা ব্যাংকে রাখতেন। তো সবাই আশ্বস্ত করেছিল যে ব্যাংক এর আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা হিসেবে রাষ্ট্র আছে, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার আমানত মেরে চলে যেতে পারবে না, আপনি টাকা পাবেন। হয়তো কোম্পানি হাই কোম্পানি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, কিন্তু আপনার টাকার গ্যারান্টি কেন্দ্রীয় ব্যাংক আছে, ইত্যাদি ইত্যাদি। এখন কি সেই আশা ভরসার জায়গায় কি এখন আছে কিনা, সেই বাস্তবতা কি এখন? সেই ভরসা আরো হতাশার জায়গায় পরিণত হয়েছে এই কারণে, যেটা ইতিমধ্যে আফরাদ ভাই শেষ বিচারে বলেছেন, যে আমাদের যে তদারকি সংস্থাগুলো রয়েছে, সেই তদারকি সংস্থাগুলোর মধ্যেই ভূত। আমি এর আগে একটি অনুষ্ঠানে এখানেই বলেছিলাম যে কুইনাইন জ্বর সারাবে কে? তো এখন আমাদের এখানে যে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, সেই আইনের 22 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে ইলেকট্রনিক জালিয়াতির কথা, 23 ধারায় ইলেকট্রনিক বা ডিজিটাল প্রতারণার কথা বলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন যেটি এখন খুব আলোচিত সমালোচিত আইন, সেই আইনে আরো অনেক আইন আছে। এই আইনের কোন প্রয়োগ কি আমরা দেখি? আপনি যদি বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, আপনি যদি ইমেইল খুলেন, তাহলে দেখবেন B1G1, আমি আগে বুঝতাম না B1G1 কি, বোগো বুঝতাম না, এখন বুঝি, মানে একটা কিনলে আরেকটা ফ্রি। এই ধরনের বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করা, এটা একটা মার্কেট, মানে ইলেকট্রনিক মার্কেটিং কিন্তু হচ্ছে। কিন্তু আমি কিনছি, আমি ক্রেতা, আমি সবসময় চাইবো জিততে। আমি তো আর কোটিপতি হব না, আমি একটা কলা কিনলে 2টা কলা পাবো। হাসান তারেক চৌধুরী, আমি একটা সহজ প্রশ্ন করতে চাই। এই যে আইনের প্রক্রিয়ার মধ্যে একরকম আমরা দেখলাম ই অরেঞ্জের তারা যখন খুব বেশি সমালোচনার মধ্যে পড়লো, ই অরেঞ্জের সোনিয়া মেহজাবিন, যতটুকু নাম মনে পড়ে, এবং তার স্বামী, দুইজনই কর্তা ব্যক্তি ছিলেন, তারা দুইজনই আত্মসমর্পণ করলেন এবং তারা এখন কারাগারে আছেন। অনেকে ধারণা করেন যে এরকম যখন অবস্থা তৈরি হচ্ছে, যখন অনেক বেশি চাপ পড়তেছে এবং যখন তারা দেখতেছেন যে আর কোনোভাবে পারা সম্ভব না, টাকার অনেক বেশি নয়ছয় হচ্ছে, সেই জায়গাটাই মানে আইনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়াটা কি একরকম তাদের জন্য নিরাপদ কিনা? দেখেন, আইনের তো একটা সীমাবদ্ধতা সবসময় থাকে, হ্যাঁ, এবং আইন তো আমাদের প্রচলিত রাষ্ট্র কাঠামোর যে লিমিটেশন তার বাইরে না। আইন তো আকাশ থেকে নাজিল হওয়া কোনো ব্যাপার না, মানুষের তৈরি আইন। তো এখানে নানান ধরনের লুফলস থাকে, গ্যাপ থাকে, সেটা ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে এটা আস্তে আস্তে ম্যাচিওর করে।
আপনি দেখেন চায়নাতে যে আলিবাবা আছে, বা ধরেন অ্যামাজনের কথা অনেকে বলেছেন, আমাদের দেশে দারাজ বলে একটি কোম্পানি আছে বাংলাদেশে। জি, এই জাতীয় কোম্পানি গড়ে উঠবে এবং সময়ের প্রয়োজনে ই কমার্সের তাগিদে এটা হবে। কিন্তু যে প্রশ্নটি এখানে দরকার, যে এটার যে লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি, আপনার দুনিয়ার সবকিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। এই ই কমার্সের সবচেয়ে বড় জায়গাটা হলো লিগ্যাল ইস্যু। আপনি আইনকে তো নীরব রাখতে পারেন না। একটা ই কমার্স কোম্পানি দিনের পর দিন প্রতারণা করে যাবে, ক্রেতাদেরকে বিভ্রান্ত করবে, আইন তো সেখানে নীরব থাকতে পারে না। কিন্তু যে জায়গাটা আমাদের দরকার, অর্থাৎ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব, নজরদারি সংস্থার যে দায়িত্ব, যারা তাকে প্রমোট করেছে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যে আপনারা কি করেছিলেন, কিভাবে এই কোম্পানি দিনের পর দিন এত দূর যেতে পেরেছিল, দুর্নীতি দমন কমিশনের কি ভূমিকা ছিল এখানে, আমাদের ভোক্তা অধিকার যে পরিশোধ করা হয়েছে, সরকারি সংস্থা করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, তারা কি করেছে। এই জায়গাগুলো যদি না যায়, মানুষের টাকা ফেরতের জায়গাটা কিন্তু নিশ্চিত হবে না। জি, ফলে আইনের গতিতে চলবে, কিন্তু এই সিস্টেমে থাকলে তারা ভাববে যে ঠিক আছে, আমি 1 বছর জেল খেটে ফেলি, আমার সমস্যা শেষ। জি, প্রতারকরা এই সুযোগটাই নেবে। অনেক ধন্যবাদ। আমরা একটু ডাক্তার আবুল হাসনাত মিল্টন, আপনার কাছ থেকে একটু আসতে চাই। আমরা যেহেতু একটু ই কমার্স নিয়ে কথা বলছিলাম, আপনার কাছ থেকে একটু এই বিষয়ে আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই। আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, ই কমার্সের বিষয় কি এরকম যে ধরেন মানে অনেক রমরমা, এখানে আমরা যেমনটা দেখলাম যে ইভ্যালি এবং ই অরেঞ্জ, বিশেষ করে এই দুটি নামই এখন অনেক বেশি গ্রাহক টেনেছে। সেই জায়গাটাই ই অরেঞ্জ তো একরকম ডাবল অফার, ধরেন 1 লাখ টাকা দিয়ে ভাউচার কিনলে এটি 2 লাখ টাকা হয়ে যায়, সেই 2 লাখ টাকা দিয়ে শপিং করতে হয় এক। আর ইভ্যালি শুরু থেকে মানে অলমোস্ট ডাবলই, ধরেন আপনার 80% বেশি দেয় এরকম, যতটুকু আমার ধারণা। তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে, নিশ্চয়ই আপনার ওখানেও ই কমার্স প্রতিষ্ঠান থেকে মানুষ অনেক বেশি কেনাকাটা করে। সেই জায়গায় নজরদারিটাই বা কেমন থাকে, একই সঙ্গে গ্রাহকরাই বা কিভাবে পণ্য পান, কতটা মানে কম দামে পণ্য পান? ধন্যবাদ। আমরা মূলত অনলাইনে কেনাকাটা করি, জি, বিশেষ করে আমার পরিচিত মহলই। এবং এখানে খুব বেশি দামের তফাৎ হয় না। দামের তফাৎ হয় এটুকুই, যে একটা লোক দোকান করে সেখানে একজন স্টাফ রেখে বা অনেকগুলো স্টাফ রেখে সে বিক্রি করছে একটা জিনিস 10 টাকা, আমি অনলাইনে হয়তো 8 টাকা পাই। মাঝে মধ্যে অফার থাকে, কিন্তু এরকম অফার কখনো পাইনি। এবং একটা জিনিস দেখবেন যে ওখানে আমার কমপ্লেইন করার একটা জায়গা আছে। আমরা যে অ্যামাজনের কথা বলি, ইবের কথা বলি, এ দুটো সবচেয়ে জনপ্রিয় আমাদের এখানে। আমি কিন্তু একটা জিনিস পছন্দ না হলে, আমি নিজেও একটা ছোট্ট একটা তার কিনেছিলাম 3 মিটারের, আমি 3 বার ওইটা চেঞ্জ করেছি, আমার পছন্দ হয়নি। হ্যাঁ, সে কিন্তু জিজ্ঞাসা করেনি সমস্যা কি, সে আমাকে 3 বার পাঠিয়েছে। কারণ সে জানে, প্রথমত আমি যদি একটা রিভিউ কমেন্ট লিখি যে এই জিনিসটা খারাপ, তাহলে কিন্তু ওর সেলার্স রেটিং কমে যাবে। আর দ্বিতীয় হলো, আমি যদি কমপ্লেইন করি, কমপ্লেইন করলে এটা অ্যাকশন নেওয়া হবে। আমি জানি যে আমার কমপ্লেইনের একটা জায়গা আছে, কিন্তু যার কাছে আমি কমপ্লেইন করবো সে কিন্তু নিজের থেকে প্রতিদিন ওইখানে যে খোঁচাখুচি করে না, তেমন একটা বডি আছে, সে ওইটা কমপ্লেন পেলে ইন্টারভেন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে, প্রতারকরা ভীষণ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন। আজ থেকে কমপক্ষে 6 মাস আগে ফেসবুকে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব এবং ডাক্তার আব্দুল নূর তুষার ধারাবাহিকভাবে ইভ্যালি নিয়ে লিখেছে, এবং তখন আমরা সবাই বিরক্ত হয়েছি যারা ইভ্যালির কাস্টমার, যে এই লোকটা এত খোঁচাখুচি করে কেন। তো তুষারের মতো একটা মানুষ যদি 6 মাস আগে ফেসবুকে লিখতে পারে, তারপরেও সেই মুহূর্তে অন্তত উচিত ছিল যে আমাদের যারা এই তদারকির দায়িত্বে আসেন তাদের ইন্টারফেয়ার করা। শুরুতে কিন্তু তদারকি প্রতিষ্ঠানে কিছু করার থাকে না। সরকারকে যে আমরা দোষারোপ করি, এইটা কারণ বাংলাদেশের সরকারকে দোষারোপ করাটা হলো সবচেয়ে সোজা। আমি যদি আজকে একটা প্রপোজাল নিয়ে নামি এবং আমি যদি অনেক সম্ভাবনা দেখাই, সরকার কিন্তু ডে ওয়ানে আমাকে ইন্টারফেয়ার করবে না। কিন্তু যখনই একটা কিছু স্টার্টেড গোয়িং রং,
তখন সরকারের কাছে বা সরকারের নলেজে যদি আসে, এই এই তখন জায়গায় সেখানে জানতে চাই যদি ডাক্তার আবুল সরকার- হাসান পিল্টন, আপনি বলছেন হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকারের এরকম দায়বদ্ধতা আছে কিনা, যখন একটা প্রোডাক্ট একেবারে অর্ধেক দামে কেউ দিয়ে দেবে তখনই নজরদারিটা করার, কিভাবে দিচ্ছে সেই ইন্সপেকশনটা দরকার কিনা? এই জায়গাটায় সরকারের ভিজিল্যান্ট থাকা দরকার, জি, যে এরকম একটা অফার আসতেছে, সেইখানে কিন্তু এখানে গোয়েন্দা সংস্থা বলেন বা যারা আর্থিক মনিটরিং করে তাদের অবশ্যই এখানে ইন্টারফেয়ার করা এবং দরকার। এটা তো সিঙ্গেল কিন্তু- অফার না, ধরেন এইটা আপনার 6 মাস ধরে চলে আসতেছে, হ্যাঁ, সেইটাই টাকা double হয়ে একটা যাচ্ছে। দুটো অফারের পরে এই এই আপনি যদি গভর্নমেন্টকে যদি আপনি দায়ী করতে চান, তাহলে গভর্নমেন্টকে আপনি এই প্রেক্ষাপটে দায়ী করতে পারেন যে এই অফারগুলো যে অবাস্তব, এটা কিন্তু যে কেউ বুঝতে পারে যদি সে জি। অ্যানালিটিক্যাল দৃষ্টিতে দেখে। জি হ্যাঁ, সো এখানে সরকারের দায় আছে, কিন্তু আমি প্রধানত তার আগে আমি গ্রাহককে দায়ী করি। কারণ এই লোভে কারণ এই টাকাটা তোমার, সরকার এই টাকা ফেরত দেবে না। আমরা এখানে টকশো করব, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে স্পষ্ট বলেছেন যে তিনি টকশো শুনে সরকার চালান না এবং বাংলাদেশে। সুতরাং আমাকে প্রোটেক্টিভ হইতে হবে। পৃথিবীতে এই ধরনের এই প্রতারণা বলেন, এগুলো কিন্তু হবে, এটা কিন্তু বাংলাদেশে নতুন না। সুতরাং বি কেয়ারফুল। এবং বাংলাদেশে আমরা দাবি করি যে একটা পর্যায়ে অবশ্যই নজরদারি প্রতিষ্ঠানের ইন্টারভেন করা উচিত ছিল, অন্তত আরো 6 মাস আগে ইভ্যালি ধরা উচিত ছিল। কিন্তু ওই যে আরেকটা বললেন যে মন্ত্রী এমপির সাথে ছবি দিলে আমরা বাকিরা খুব বিভ্রান্ত হয়ে যায়, ওরে বাবা এত প্রভাবশালী লোক, এই লোক মন্ত্রীর সাথে ওঠা বসা করে। আমার মনে হয় মন্ত্রীদের একটু কেয়ারফুল করা উচিত। বিসিসিবি, আমাদের বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা নতুন প্রতিষ্ঠান পেয়েই তাকে স্পন্সর করে নিল, সেটাও কিন্তু আমাদের বিভ্রান্ত করেছে। সুতরাং আমার মনে হয় যে সরকারি ব্যক্তিরা, সরকারি প্রতিষ্ঠান এ ধরনের ভুইফোড় লোকদের ব্যাপারে যেন সচেতন থাকে। এবং ইভ্যালির যিনি প্রতিষ্ঠান, যে রাসেল নাকি নাম, যিনি জি জি গ্রেফতার রাসেল, হলেন, জি তার ব্যাপারেও কিন্তু আমাদের অনেক প্রশ্ন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। কিন্তু আমরা দেখলাম যে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি পেছনে রেখে ক্রমাগত ছবি রাখেন, অথচ ছাত্র দলের মোটামুটি সন্ত্রাসী একটা ক্যাডার। হ্যাঁ, সুতরাং এই প্রতারণাগুলো কারা করছে, তাদের ক্যারেক্টার যদি আপনি অ্যানালিসিস করেন, দেখবেন যে এরা একটা বিতর্কিত রাজনৈতিক অতীত থেকে এসে খুব দ্রুত সরকারি, আমার একজন মন্ত্রীর কাছে যাচ্ছে। আমি 34 বছর 35 বছর ধরে আওয়ামী ধারার রাজনীতির সাথে সংশ্লিষ্ট, ছাত্রলীগ করেছি। আমি যদি একটি আওয়ামী লীগ নেতার সাথে ছবি তুলতে যাই, মন্ত্রীর সাথে ছবি তুলতে চাই, অনেকেই আমার সাথে ছবি তুলবেন না। কিন্তু রাসেলটা কিভাবে যেন ছবি তুলে ফেলে, রাসেলটা কিভাবে যেন মন্ত্রীর সাথে প্রোগ্রাম করে ফেলে। সুতরাং গলত কিন্তু এইখানে কি রাজনীতি আনাটা ঠিক কিনা? আপনি যেটা রাজনীতির প্রসঙ্গ যেটা নিয়ে আসছেন, মানে রাজনীতির বিষয়টাই কি আসল, মানে এটা কি ধরেন এরকম প্রতারণা করতে হলে কি ধরেন সরকারের কেউ করতে পারে না এরকম বিষয়টা, বা সরকারের মানে ওরা জি প্রতারকরা, মানে বিরোধী দলের বিরোধী পক্ষের কোনো থেকে আসতে হবে এরকম? কারণ বিদ্যমান রাজনৈতিক যে সংস্কৃতি, সেটাকে তারা মানে এক্সপ্লয়েট করে। এই সংস্কৃতি আমরা এরশাদের আমলে দেখেছি। সেটা যদি করতে পারে তাহলে এই সুযোগ যারা করে দিল, হ্যাঁ, সেই জায়গায় আপনি কাকে টানবেন, কার দায় দেবেন? একজন রাসেল কতজনকে কনভিন্স করলো? না, এই সংস্কৃতিটার পরিবর্তন হওয়া উচিত। এই যে মন্ত্রী এমপিরা কাউকে পেলেই যে ছবি তুলে ফেলেন, কেউ ডাকলে ছবিটা এই সময় তোলা যায়, এই সময় এখন ছবি তোলা খুব অ্যাভেলেবল, যেহেতু প্রত্যেকের মোবাইলে ক্যামেরা থাকে, এটা আলাদাভাবে দেখার বা বোঝারও খুব কম আমার ধারণা। জি, আমি একটু কুদ্দুস আফরাদের কাছে আসতে চাই। কুদ্দুস আফরাদ, জি কুদ্দুস আফরাদ, আমি একটু গ্রাহকদের জায়গাটা আসতে চাই। আপনি কি মনে করেন গ্রাহকদের মানে গ্রেপ্তার হওয়ার ফলে গ্রাহকদের সুবিধা হলো না অসুবিধা হলো? একটু গ্রাহকদের জায়গা থেকে যদি একটু বলেন কি করণীয় বা কি বলে আপনার মনে হয়? আমি প্রথমেই বলি যে আমাদের অতীত যে গ্রেপ্তার গুলো হয়েছে এইসব ক্ষেত্রে, তাতে গ্রাহকও কোনো সুবিধাদি পায়নি। হ্যাঁ, এটা একটা জায়গায় অচল অবস্থা পড়ে থাকে এবং সে হয়তো জেল খাটবে 5 বছর 6 বছর। তবে গ্রাহকদের টাকা ফেরত বা এই ধরনের প্রতারণা প্রতিষ্ঠান থেকে টাকা ফেরতের অতীত কোনো রেকর্ড আমি দেখিনি। হ্যাঁ, আর্থিক প্রতিষ্ঠান হলে বিভিন্ন জায়গায় তার কিছু দায়বদ্ধ, তার কোথায় কি বলা হয় আমরা ঋণ দিয়েছে বা এটা আর্থিক প্রতিষ্ঠান হোক, ব্যাংক হোক, সেগুলোকে নিলামে দিয়ে একটা ব্যবস্থা করতে পারে। এখানে যেটা হয়েছে, এর মধ্যে আমরা এটাও জানি ইবিলি প্রচুর টাকা দেশের বাইরে চলে গেছে বিভিন্ন ভাবে। এখন এগুলা ফিরিয়ে আনাও চারটিখানি কথা না। আমাদের ওই যে গোড়ায় গলদ বলেন,
আমাদের এই ধরনের সংস্কৃতিতে গলত, অর্থাৎ আমরাও ইবেলিকে আমাদের যারা ক্ষমতাসীন, আমি এটা কোন সরকার বলছি না, যার যেখানে প্রভাব আছে, ধরুন আমরাও যদি বলি, আমরাও যার প্রভাব আছে তারা ইবেলিকে আমরা ব্যবহার করছি বা আমাদেরকে ইবেলি ব্যবহার করছে। এই 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 অচলায়তনটা ভেঙে দিতে হবে। এই যে ব্যবহার করার অচলায়তনটা ভাঙতে হবে। আমরা 50 বছর পার করেছি কিন্তু দেশের, আমরা যদি এখন শুদ্ধর কাছাকাছি না যেতে পারি, তাহলে এটা ভয়ঙ্কর বার্তা আসছে। আমি মনে করি ই মার্কেটিং বলেন, ই কমার্সিং বলেন, অন্যান্য যেভাবে বলি, এই প্রসার ঘটবেই। এই জায়গায় সরকারের মনিটরিং ব্যবস্থা অনেক অনেক জোরালো করতে হবে। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দেই প্লিজ। আমার আপনার যারা ঢাকায় বসবাস করি বা বাংলাদেশে বসবাস করি, সবাই জানে গ্রামে গঞ্জে পর্যন্ত ইবেলির বিভিন্ন দোকানের হোর্ডিং অর্থাৎ সাইনবোর্ড যেটা আছে চেঞ্জ করে ইবেলি তার নামটা সেটে দিয়ে তার নামটা বড় করে দিয়েছে। আমাদের এখানে কিন্তু এই এক সময় আমরা পাকিস্তান আমল বলেন এবং বাংলাদেশের শুরু থেকে নিয়ে 80 দশক পর্যন্ত বলেন, সাইনবোর্ড লাগান, তার একটা ট্যাক্স ছিল সিটি কর্পোরেশন বা পৌরসভা, এখন বাংলাদেশে নেই। যে জন্য যে যেভাবে পারছে চলছে, এটা কিন্তু কেউ দেখভাল করছে না। ইবেলের সাইনবোর্ড নাই, দেয়াল লিখন এরকম জায়গা ছিল কয়দিন আগে, ছিল না। কিন্তু এগুলো তো সরকারের সামনেই হচ্ছে, সরকার সেগুলোকে দেখভাল করার মানুষও আছে। আমি মনে করি সরকারের তো দায়িত্ব অবশ্যই আছে। সামনে এটার টাকা পয়সা দেওয়া না দেওয়া সেটা সরকারের দায়িত্ব, এবং আদালত কোন নির্দেশ যদি দেয় সেটা ভালো জিনিস, কিন্তু সামনে যাতে এই ধরনের প্রতারণার শিকার আর কোনো মানুষ না হয়, গ্রাহক না হয়, সেই চেষ্টাটা সরকারের তরফে। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ মাসুম। আমি একটু জানতে চাই যে কি ধরনের প্রভাব পড়লো এই যে কমার্সের, মানে করোনাকালীন সময়ে তো ঘরে বসে কেনাকাটার একটা উৎসাহিত করার কথা, এবং পুরো দুনিয়ায় এখন ঘরে বসে কেনাকাটা করে। ই কমার্সের অনেক বেশি প্রসার দিন দিন হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, অনেক প্রতিষ্ঠান ভালোভাবে ব্যবসা করছে। এখন যেসব অবস্থা তৈরি হলো এই যে কয়েকটি প্রতিষ্ঠানের জন্য, কি ধরনের প্রভাব পড়বে বলে মনে হয়? কতটা সহজ ঘুরে দাঁড়ানো ই কমার্সের জন্য? আসলে এই যে আমরা রাজনৈতিক বিষয়টাকে সামনে এনেছি, এইটাই একটা ইনস্ট্রুমেন্ট। পলিটিক্স বিকামস অ্যান ইনস্ট্রুমেন্ট অফ এক্সপ্লয়টেশন। রাজনীতি যারা করেন তারা তো ভালো কিছুর জন্য করেন, কিন্তু এক শ্রেণীর লোক এই দেশে রয়েছে, পৃথিবী সব জায়গায় আছে, প্রতারণা করার একটি কৌশল। এই প্রতারকদের, যে সন্ত্রাসীদের যেমন কোনো দল নেই, ঠিক তদ্রুপ ভাবে প্রতারকদের কিন্তু কোনো দল নেই। তারা সমতাসীন যে হবে, তাদের আনুকূল্য পাওয়ার জন্য কায়দা কানুন, বুদ্ধি শুদ্ধির, প্রতারণার নানা কৌশল তারা জানে। তো তারা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তাকে ব্যবহার করে। যেমন একটু বললেন যে বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে তিনি এই প্রতারণা বাণিজ্য করেছেন শাহেদরা, এবং আরো অন্যান্য অসংখ্য উদাহরণ বাংলাদেশে রয়েছে, যারা রাজনৈতিক ফ্লেভারকে, রাজনৈতিক প্ল্যাটফর্মকে, রাজনৈতিক সাইনবোর্ডকে অপব্যবহার করে নিজেদের অপকর্মকে ঢাকা দিতে চেয়েছেন, আরো আরো অনেক বড় লোক হয়েছেন। তো এই জায়গাটা শুদ্ধি আসা দরকার, রাজনৈতিক শুদ্ধি। রাজনীতি যেন এই ব্যবসায়ের সিঁড়ি না হয়ে দাঁড়ায়, সেবার সিঁড়ি হয়ে দাঁড়ায়। এই নীতিটা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে পরে আমাদের কিছুটা রক্ষা আছে। আর এই যে তদারকি মেকানিজম, জবাবদিহিতার বিভিন্ন স্তর আছে, সেটার কথা বলেছি। বিশেষ করে আমি একমত যে বাংলাদেশের মানুষ এতটাই লোভী, এতটাই প্রতারণায় করার কৌশল। আমার গ্রামেও এই উদাহরণের সাথে আমার মনে পড়ছে, আমার গ্রামে একবার এক ধরনের লোক গেল যে তারা টাকা ডবল করে দিচ্ছে। আমি দেখছি ওদের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এটা তো শিক্ষিত, সেই ব্যক্তি সেই প্রতারক চক্রে পড়ে তার 10,000 টাকা তারা প্রতারণা করে নিয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের দেশে এই যে তাড়াতাড়ি বড় লোক হওয়া বা মিথ্যাচার বা লুভি যে মানসিকতা,
সেটার একটা অবসান হওয়া এবং দরকার। সেই কারণে এইসব প্রতারণা করাটা আরো একটু সহজ হয়। আইন আর পুলিশ অনেক ধন্যবাদ। দিয়ে- আমরা খুব বেশি সময় পাবো না, আমি একটু আইন আর পুলিশ দিয়ে তো মানে জি, অনেক সবকিছু রক্ষা করা যাবে না। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আসতে চাই হাসান তারেক চৌধুরী আপনার কাছে। হাসান তারেক চৌধুরী, এই যে আমরা বিভিন্ন উদাহরণ জানি, যুবকের অবস্থা জানি, ডেস্টিনির অবস্থা জানি, এই ট্র্যাডিশন আসলে ভাঙার কোন রকম সুযোগ দেখেন কিনা এবার অন্তত, আসলে যদি সবার সেই জায়গায় কোনো কথা সদিচ্ছা দিয়ে আসলে দরকার কিনা? ভাঙার সুযোগটার জায়গাটা অনেক, শেকড়টা অনেক গভীরে। যেমন দেখেন, আমাদের দেশে যখন আমরা সুশাসনের কথা বলি তখন আমরা রাজনীতির দুর্বৃত্তায়নের কথা বলি। বর্তমান সমাজে যে প্রতারকদেরকে আমরা ধরছি ইভেলি, তার চেয়ে বড় প্রতারক হলো আমাদের দেশের পলিটিশিয়ানরা। কারণ আমাদের দেশে পলিটিক্স হলো তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা বড় পেশা। হ্যাঁ, তো এখন এই যে পলিটিক্স যখন আপনার দুর্বৃত্তদের হাতে চলে যায়, ন্যাচারালি এই দুর্বৃত্তায়িত রাজনীতি কিন্তু অন্য দুর্বৃত্তকে প্রশ্রয় দেয়। আপনি কি শেরে বাংলায় একে ফজলুল হকের Yes. আশপাশে কি কোনো এই ধরনের ইভেলিকে দেখেছেন? দেখেন না। ইভেলি মানে আমি প্রতীকী অর্থে বলছি, প্রতারকদেরকে দেখতেন? দেখেন নাই। বঙ্গবন্ধুর আশপাশে কয়জন প্রতারককে দেখেছেন? দেখেন নাই। মাওলানা ভাসানীর আশপাশে কয়জন প্রতারককে দেখেছেন? এইভাবে পাবেন না। কারণ তখন রাজনীতিটা ছিল একটা কমিটমেন্টের ব্যাপার, একটা কজের ব্যাপার। আর এখন রাতারাতি পলিটিশিয়ান বনে যাচ্ছে কারা? ভুইপোর লোকেরা রাতারাতি পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, নেতা হয়ে যাচ্ছে। তো এই যে ভুইপোর পলিটিক্স এবং ক্রিমিনালাইজ পলিটিক্স, এই যে আবুল হাসান মিল্টন বললেন যে সারা জীবন তিনি একটা কজের জন্য সময় দিয়েছেন, হতে পারে তার সঙ্গে আপনার আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তাদের একটা কজ ছিল, একটা আইডিওলজিক্যাল কমিটমেন্ট ছিল। তাহলে সেই আইডিওলজিক্যাল কমিটমেন্টের জায়গায় না থেকে এখন কি দেখা যাচ্ছে? একটা টাকা ইনভেস্ট করে কিছু কর্মী বাহিনী বানিয়ে রাতারাতি সে নেতা হয়ে যায়। এবং এক একটা নির্বাচনে আপনি দেখেন, আমি অন্য জায়গায় যাব না, পেশাজীবীদের যে নির্বাচন হয় সেই নির্বাচনে কারা স্পন্সর হয়, কত টাকা ব্যয় হয়। আফরোজ ভাই তো ইলেকশন করেন, উনি তো জানেন পেশাজীবীদের খবর। তো এখন আপনি আমাদের হাইকোর্টে আসেন, আমাদের হাইকোর্টে যে আইনজীবী সমিতির নির্বাচন হয়, এক একটা নির্বাচনে এক একজন প্রার্থীকে 64টা জেলা সমিতিকে পিকনিকের চাঁদা দিতে হয় হাইকোর্টে। এটা এই কালচার হয়ে গিয়েছে। তাহলে আপনি আর আমাদের জাতীয় রাজনীতি পার্লামেন্ট নির্বাচন কমিশন যে টাকা বেঁধে দিয়েছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে সেই পরিমাণ টাকায় কেউ নির্বাচন করে কিনা? তাহলে ওই টাকাটা বিনিয়োগ তিনি কেন করেন? জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে হাসান তারেক চৌধুরীকে আমরা আশা করি যে সংস্কৃতির Yes, Plavon, it is a part of our criminalized politics. জি, অনেক ধন্যবাদ ডাক্তার আবুল হাসান মিল্টন। বাংলাদেশের এক সুখবর যে 6 মাস পরে দৈনিক করোনা শনাক্তের হার 6% নিচে নেমেছে। কতটা স্বস্তিতে থাকার সুযোগ এখনো আছে? সতর্ক হওয়ার জায়গাটাই, মানে হাল ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিনা? না, ধন্যবাদ প্লাবন ভাই। আপনার এই অনুষ্ঠানে 2 মাস আগে বলেছিলাম যে 15ই সেপ্টেম্বর থেকে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করব। তখন মানে আমার অনুমতিতে আজকে হলো 17ই সেপ্টেম্বর শুরু হয়েছে এবং দেখেন আমাদের 16, হ্যাঁ 17। হ্যাঁ, মানে আপনাদের এই ট্রেন্ডটা যদি ফলো করি, আমরা আবার 4 থেকে 6 মাস সময় হাতে পেলাম। এই সময়ের মধ্যে আমরা যতখানি টিকা দিয়ে এগিয়ে যেতে পারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার একটা প্রয়োজনীয়তা, আর পাশাপাশি দেখবেন যে জনগণের মুভমেন্ট, বিশেষ করে পর্যটন কেন্দ্রে যাওয়ার একটা হিড়িক পড়ে গেছে। এই জায়গাটায় আমার মনে হয় ভ্যাকসিন পাসপোর্টটা একটু অগ্রাধিকার পাওয়া উচিত। যারা ডাবল ভ্যাকসিনেটেড তাদের এই সব জায়গায় মুভমেন্টটা বেশি অ্যালাউ করা উচিত। যারা ভ্যাকসিনেটেড, আমরা আশা করি যে ভ্যাকসিন খুব দ্রুত আসছে এবং সেই জায়গাটা নিশ্চয়ই খুব দ্রুত অনেক মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে এবং অনেক বেশি স্বস্তিতে আমরা থাকতে পারবো। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে কুদ্দুস আফরাদ, ডক্টর আব্দুল লতিফ মাসুম, ডাক্তার আবুল হাসান মিল্টন, হাসান তারেক চৌধুরী, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি, দেখা হবে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24।